কোথায় ছিলেন আপনি? আজকে অন্তত আমার সাথে থাকুন প্লিজ। চলে গেলে আমি কার কাছে থাকবো? ধূসর থামে, এক মুহূর্ত চোখ রাখে ইচ্ছের চোখে, তারপর সেই একই স্বরে নরম প্রতিশ্রুতিময় কণ্ঠে বলে, এই তো সোনা, তোর কাছেই তো আছি, এবার আর কোথাও যাব না। দেখ। ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে, একরাশ হাসি ফুটে ওঠে ঠোঁটে, যেন ধূসরকে পাওয়াটাই এই মুহূর্তে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ইচ্ছে ধীরে ধূসরকে নিজের বুকের দিকে টেনে আনে, মাথা এলিয়ে দেয় ধূসরের উষ্ণ বুকে। বুকের প্রতিটি স্পন্দনে ধূসর যেন নিজেকে হারিয়ে ফেলে। ইচ্ছে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আবার, কিন্তু বাহুর বন্ধন যেন একবারও আলগা হয় না। আর ধূসর নিঃশব্দে তাকিয়ে থাকে ছাদের দিকে। বুকের নিচে ইচ্ছে উষ্ণ নিঃশ্বাস আর অস্তিত্বের প্রমাণ হয়ে অনবরত বয়ে যায়। কিছু একটা ভেবেই ইচ্ছেকে কোলে তুলে নেয় ধূসর। শরীরটা নিথর, নিস্তব্ধ। ধূসরের চোখে কোনো শব্দ নেই, শুধু একরাশ অস্থিরতা। বুকের ভেতর আগুনের মতো কিছু একটা ছুটছে, যেটা নিভছে না, বরং আরও তেতে উঠছে প্রতিটা নিঃশ্বাসে। ধীরে ধীরে হেঁটে আসে নিজের রুমে, দরজা ঠেলে ভেতরে ঢুকে ইচ্ছেকে সোজা বিছানায় শুয়ে দেয়। মুখটা একবার দেখে কেমন শান্ত, অথচ ক্লান্তির রেখা স্পষ্ট। ইচ্ছে যেন কোনো যুদ্ধ জিতে এখন ঘুমিয়ে পড়েছে, কিংবা ধূসর হার মেনেছে নিজের সমস্ত অস্তিত্বের নিয়ে। কাবাট খুলে ধূসর বের করে একখানা নতুন নরম মাটির রঙের টি শার্ট, ইচ্ছের মাপের বানানো। হাতে করে সেটা নিয়ে আসে বিছানার ধারে, ধীরে উঠে বসে। মৃদু শ্বাসে ধূসর ইচ্ছেকে নিজের বুকের দিকে টেনে তোলে, খুব সাবধানে, খুব সতর্কে, যেন এটা গুটিয়ে থাকা স্বপ্নকে ভেঙে ফেলার ভয় থাকে। নিজের পরানো ওভারসাইজ কালো টি শার্টটা খুলে ফেলে ওর গা থেকে। একটা মুহূর্তে ধূসর থেমে যায়। ওর স্থূলের উপরের অংশ চুমু খায় গভীর করে, বেশ কয়েকটি ট্রিপে গিয়ে কামড় বসিয়ে দিল সেখানে। জলজলে এখনো সেই দাগ। ধূসরের কেমন হিংসে হতে থাকে সেই দাগের উপর। তারপর নিঃশব্দে তাকায় ইচ্ছের দিকে, তারপর নিঃশব্দে এগিয়ে আসে সেই মাটির রঙের টি শার্টটা পরিয়ে দেয় ওকে। হাতের ছোঁয়ায় একটু দ্বিধা নেই, কিন্তু ভেতরের হাহাকার যেন চিৎকার করে বলে, তুই আমার, শুধু আমার। মেয়েটার গায়ে ভালোভাবে কাপড়টা ঠিক করে দেয় ধূসর, মাথার চুলগুলো সরিয়ে দেয় একপাশে, তারপর ধীরে ধীরে ইচ্ছেকে আবার শুয়ে দেয় বিছানায়। নিজেও উঠে আসে পাশে, নিজের পরনের কালো শার্টটা খুলে ছুঁড়ে ফেলে পাশে। কোনো রাখা ঢাক নেই, কোনো সাজানো ভান নেই। এক দৃষ্টিতে আবার তাকায় ইচ্ছের মুখে, তারপর টেনে তুলে ওকে নিজের বুকে, পুরো শরীরটা বুকের উপর উঠিয়ে নেয়। এক হাত চলে যায় ইচ্ছের পিঠে, অন্য হাতে জড়িয়ে ধরে কাঁধ, এমনভাবে যেন আর কখনো কাউকে ছাড়বে না। যেন বুকের মাঝে ইচ্ছে ঢুকে গেলে তবেই সে নিঃশ্বাস নিতে পারবে। চোখ বন্ধ করে ধূসর বলে না কিছু, শুধু নিঃশব্দে ডুবে যায় ঘুমে। ঘুম ক্লান্তির নয়, সেটার নাম হাহাকারের অবসান। কারণ ইচ্ছে এখন তার বাহুতে, এই মুহূর্তে অন্য কোনো ভয় নেই। বাহু বন্ধনে ইচ্ছেকে বুকে নিয়ে ধূসর নিঃশব্দে ডুবে যায় নিদ্রায়, সেই ঘুম যার গভীরতা অনেক বেশি, অনেক অন্ধকার, অনেক নিজের। যেন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও সে শুধু এতটুকুই চায়, এই শরীর, এই নিঃশ্বাস, এই অস্তিত্ব শুধু তার থাকুক চিরদিন। হলুদ টিমটিমে আলোর নিচে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইচ্ছে, অশ্রুসিক্ত চোখ দুটি নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে তালুকদার বাড়ির সদর গেটের দিকে। নিঃশব্দ বারান্দায় দাঁড়িয়ে ঠোঁটের কোণ ভিজা, ঠান্ডা বাতাসে কাঁপছে ইচ্ছের উন্মুখ অপেক্ষা। চারিদিকে রাত ঘনিয়ে আসছে, যেন আকাশের অন্ধকার প্রতিফলিত হচ্ছে ইচ্ছের মনেও। কিছুক্ষণ আগেই ধূসর বেরিয়ে গেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। হঠাৎ করেই যেন সময়ের গতি দ্রুত হয়ে গেছে ইচ্ছের জন্য। ধূসরকে রাখার জন্য সঙ্গে ইয়ানের তালুকদার, রফিক তালুকদার ও তৃণ সহ বাকি বন্ধুরা এয়ারপোর্ট পর্যন্ত সঙ্গেই গেছে। বাড়ির ভেতর এখন থমথমে পরিবেশ। হৈমন্তী ছেলের শোকে অসুস্থ হয়ে বিছানায় পড়েছে। ঈশিতা ও রোকসানা হৈমন্তীর সাথেই আছে, বোঝানোর চেষ্টা করছে ধূসর তাড়াতাড়ি ফিরে আসবে। তবে মায়ের মন বুঝতে নারাজ, মুখে উদ্বেগ, চোখে অশ্রু। সবার মাঝে এক ধরনের নিশ্চয়তা আর চাপা আতঙ্ক কাজ করছে, কিন্তু কেউ প্রকাশ করছে না ঠিক করে। ইচ্ছে একা দাঁড়িয়ে আছে এখনো বারান্দায়, হৃদয়ের অস্থিরতা, চোখে প্রশ্ন আর মনে শুধু ধূসরের শেষ কথা।
যে কথাগুলো বিদায়ের আগে ধূসর বলেছিল নির্লিপ্ত কণ্ঠে, অথচ তীব্র শীতলতায় ভরা। আমার অস্তিত্ব যেখানে থাকবে আমি সেখানে না এসে পারি? ধূসরের কথাগুলো যেন প্রতিধ্বনিত হচ্ছে ইচ্ছের কানে বারবার। শীত দ্বারায় কাঁপুনি তুলে দেয় প্রতিটি শব্দ। কোনো অলৌকিক ছায়ার মতো সেই বাক্যগুলো পেছন থেকে ইচ্ছেকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আর সেই ভরেই ইচ্ছের নিঃশ্বাস নিতে কষ্ট পায়। ইচ্ছের চুল এলোমেলো হয়ে বাতাসে উড়ে যাচ্ছে, কিন্তু ইচ্ছের কোনো সারা শব্দ নেই। বুকের ভেতর শুধু আশঙ্কা, যদি ধূসর ভাই আর না ফেরে, যদি এই যাওয়াটাই চিরকালের হয়। রেলিংয়ের ধাতব ঠান্ডায় আঙ্গুল জমে যাচ্ছে, কিন্তু মন জ্বলছে। চোখে অনর বৃষ্টি। একটানা তাকিয়ে থাকলেও শূন্য গেট, যেন ধূসর ভাই আর আসে না। ইচ্ছের চোখের সামনে ভাসতে থাকে ধূসরের সেই আলিঙ্গনের শেষ স্পর্শ। বারবার পুড়িয়ে তুলছে তা অষ্টাদশীর ছোট হৃদয়। ইচ্ছে কল্পনায় ডুব দেয়। ধূসরের উষ্ণ বুকের মধ্যে মুখ লুকিয়ে অঝরে কাঁদছে ইচ্ছে। ধূসর কোনো বাধা দেয় না, শুধু স্থির থাকে। মনের ভেতরে যে তীব্র ঝড় বইছে, সেই ঝড়ের তাণ্ডবেই যেন নিজের হাত তুলে ইচ্ছের কান্না থামাতে সাহস হয় না তার। সময় যেন স্থির হয়ে গেছে, শুধু ইচ্ছের কাঁপতে থাকা কাঁধ আর ফুপিয়ে ফুপিয়ে ওঠা নিঃশ্বাস বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্ত কতটা অসহ্য। ধূসর আর সহ্য করতে না পেরে ধীরস্থিরভাবে হাত তুলে দুই আঙ্গুলের সাহায্যে ইচ্ছের মুখটা তুলে ধরে নিজের মুখের সামনে। বরাবর ইচ্ছের চোখের পানি, কাঁপা কাঁপা ঠোঁট, লাল নাক। ধূসরের কেমন নেশা ধরে যায় ইচ্ছের চেহারায়। ধূসর আর অপেক্ষা করে না, নিজের ঠোঁট নামিয়ে আনে ধীরে। ইচ্ছের নরম দু ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সময় থেমে যায়। চারপাশে কেউ নেই, শুধু দুই শরীরের মাঝে জমে থাকা সব অপূর্ণতা, সব কথা, সব ভয় এক চুমুতেই যেন বলে দেয় না বলা সব অব্যক্ত অনুভূতি। চুমুটা ধূসর দীর্ঘ করে, স্থির আর গাঢ় করে, যেন এটাই শেষ স্পর্শ, শেষ অনুভব। ইচ্ছে হঠাৎ ধূসরের বুকের ওপর হাত দিয়ে ধাক্কা দিতে শুরু করে বারবার, কিন্তু সেই ধাক্কায় কোনো জোর নেই। শরীর যে মানছে না কিছুই। ইচ্ছের ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে ধূসরের বুকে। দুদেহে কেবল অস্থিরতা, হাহাকার আর অনিয়ন্ত্রিত আবেগ। ধূসর বুঝতে পারে ইচ্ছে চায় না সে যাক। এই বিদায় ইচ্ছের সহ্য হচ্ছে না, আর ধূসরেরও না। ধূসর নিজের ঠোঁট সরিয়ে নেয়, কিন্তু চোখ সরায় না ইচ্ছের কোমল মুখভয় থেকে। এরপর আর দেরি না করে ইচ্ছেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ধূসর, যেন এই আলিঙ্গনই সব কিছু আটকে ফেলতে চায়। ধূসরের কণ্ঠস্বর কেঁপে ওঠে, তবে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে ফিসফিস করে ইচ্ছের কানে বলে ওঠে, দ্রুত ফিরে আসবো ঘুরি, আর কাঁদিস না। এইভাবে তুই ভেঙে পড়লে আমি কিভাবে যাই বলতো? কথা দিচ্ছি তোর অসভ্য পুরুষ ঠিক দ্রুত ফিরে আসবে। কথাটা ইচ্ছেকে বলে উঠে ধূসর, তবে চোখের কোণে জমা এক বিন্দু পানি নীরবে গড়িয়ে পড়ে ইচ্ছের আড়ালে। সেই পানি বলে দিতে থাকে যেন ইচ্ছেময়ী ধূসর মিথ্যা কথা বলছে, সে ফিরবে না, ফিরবে না। তার জীবনের যে অনিশ্চয়তা। অন্যদিকে ইচ্ছে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, শুধু ধূসরের বুকে মাথা রাখে নিঃশব্দে। শব্দহীন সম্মতি যেন দেয়, আপনার ঘুড়ি অপেক্ষা করবে, দ্রুত ফিরে আসবেন অসভ্য পুরুষ। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়েছে। বাড়ির পরিবেশ আগের থেকে শান্ত। ইচ্ছের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এর মধ্যে। ধূসর চলে যাওয়ার 3 দিন পর থেকেই পরীক্ষা শুরু হয়েছে, টানা পরীক্ষা চলছে। আজকে শেষ পরীক্ষা। বাহিরে আজকে মাথার উপর জ্বলন্ত সূর্য, তপ্ত রোদে লোকজন ঘেমে অস্থির। রাস্তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো গরমের ধাতব গন্ধ ছড়াচ্ছে। বাতাসে যেন আগুনের গন্ধ লেগে আছে। সারা রাস্তা ধুলো আর ঘামে স্যাঁতসেঁতে হয়ে আছে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে সামনে বুকে হাত গুজে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তৃণ। মাথায় রোদ পড়ছে সরাসরি, তবে নজরে না একটুকু। সাদা শার্টটা ঘামে ভিজে শরীরে লেগে গেছে। রোদে চোখ কুঁচকে আছে, গা বেয়ে টপটপ করে ঘাম গড়াচ্ছে, কিন্তু দৃষ্টিটা এক বিন্দুও নড়ে না সামনের স্কুল গেট থেকে। পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বেজেছে কিছুক্ষণ আগেই। স্কুলের গেটের আশেপাশে অভিভাবক আর ছাত্রছাত্রীদের ভিড়। চিহ্ন একটু উঁচু হয়ে গেটের ভেতরের দিকে তাকায় বারবার। সে এসেছে ইচ্ছিতা আর ইচ্ছেকে নিতে। দুইজনার
সিট একসাথেই পড়েছে। এর মধ্যে তৃণ আর ঈশিতার ব্যাপারটা সবার জানা হয়ে গেছে। কোনো কিছু লুকানোর যায়নি, আর তৃণও লুকাবার মানুষ নয়, তাই কেউ আর অবাক হয়নি, বরং সবাই খুশিও বেশ। রোদের দাঁড়িয়ে থাকা অবস্থায় চারপাশের কোলাহল আর গরম বাতাসের মধ্যেও এক ধরনের অস্থিরতা লেগে আছে তৃণের ভেতরে। চোখে মুখে যেন চাপা টেনশন, দাঁড়িয়ে থাকলেও যেন প্রস্তুত ছুটে যাওয়ার জন্য। পেছনের গাড়ির কাছে সূর্যের আলো ঝলসে উঠছে, কাঁধের পাশ দিয়ে ঘাম গড়িয়ে নামছে তৃণের। গলার শিরাগুলো টান টান, দাঁতে চেপে রেখেছে কোনো ভাবনায়, কোনো ভয় বা হয়তো ধূসর নামক অনুপস্থিতির ছায়া। অপেক্ষার প্রহর যেন আর কাটে না, শুধু সামনের গেটটা খুলে বের হওয়ার অপেক্ষায়। একটি মুখ, দুটি চেনা চেহারা। তবে তৃণের চোখ বারবার আটকে যাচ্ছে একটিতেই, যার জন্য তার রক্তে এই রোদও আজ সহনীয়, যার জন্য সে ধূসর নামক ভয়াল প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারে নির্ভয়ে। এমন সময় ছাত্রছাত্রীর ভিড় ঠেলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে ঈশিতা আর ইচ্ছে। বাইরে রোদ যেন তপ্ত লোহার মতো ঝাঁপিয়ে পড়েছে শরীরে। গরমের এক একটা নিঃশ্বাস যেন ভার হয়ে উঠেছে। ঈশিতার মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে পরীক্ষা শেষ হওয়ার এক রকম প্রশান্তির রেখা। হালকা হাঁপাতে হাঁপাতে সে বলে, উফ, অবশেষে শেষ। আর কদিন যদি এমন গরমে কাটাতে হতো আমি মরে যেতাম শিওর। পরীক্ষা নামক বাসার নিতে হবে না ইচ্ছে। ইচ্ছে চুপ করে হাঁটতে থাকে। ঈশিতার আনন্দ ওর মুখে কোনো প্রতিফলন ফেলে না, বরং কপালের উপর দিয়ে গড়িয়ে পড়া ঘামের ফোঁটার মতো বিষণ্ণতা জমে থাকে ওর চোখে মুখে। মন আজ ভারী, ঘন মেঘে ঢাকা আকাশের মতো। তুই কিছু বলছিস না কেন? ঈশিতা এবার ওর দিকে তাকিয়ে প্রশ্ন করে। ইচ্ছে থেমে নরম গলায় বলে, আজ 20 দিন হয়ে গেল ইস্যু ধূসর ভাই একবারও খোঁজ নেয়নি, একটা মেসেজ, একটা ফোনও না। তুই বল মানুষ কিভাবে পারে চুপচাপ থাকতে? ঈশিতার মুখের হাসি মিলিয়ে যায় ইচ্ছের বুকের ভেতরটা কেমন করে উঠে। চোখের কোণে জমে থাকা কষ্ট যেন এবার বেরিয়ে আসবে, কিন্তু না, নিজেকে আঁকড়ে ধরে সামলে নেয় ইচ্ছে। ইচ্ছে মুখ ঘুরিয়ে নেয়, গাল দুটো লালচে রঙা ধারণ করেছে গরমে। ঈশিতা হাত বাড়িয়ে ইচ্ছের কাঁধে রাখে। তুই মন খারাপ করিস না, ভাইয়া যা করছে তার কারণ নিশ্চয়ই আছে। আমি জানি ভাইয়াও তোকে ভীষণ মিস করছে। এমন সময় ভিড়ের ওপার থেকে হঠাৎ এগিয়ে আসে তৃণ। মাথায় সানগ্লাস তোলে, ঠোঁটে লেগে থাকা অদ্ভুত গম্ভীরতা নিয়ে বলে, গাড়ি দাঁড়ানো আছে ওইদিকে, তোমরা উঠো। গরমে আর দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করে ফেলবে। তৃণকে দেখে ইচ্ছে কিছুটা চমকে ওঠে, আর কথা বাড়ায় না। ঈশিতার সঙ্গে হাঁটা দেয় গাড়ির দিকে। সাদা কালার গাড়িটার দরজা খুলে তড়িঘড়ি করে দুজনেই ভেতরে উঠে বসে। ঠান্ডা এসির হাওয়া যেন শরীর একটু স্বস্তি পায়, কিন্তু ইচ্ছের মন তবু ভার। একটু পরে তৃণ গাড়ির সামনে এসে চালকের আসনে বসে পড়ে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার রিভারভিউ মিররে তাকায়, দেখে এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি। বনানীর নাম করা রেস্টুরেন্টের ভেতরটা রুচিশীল সাজে সজ্জিত। সিমসাম আলোয় নরম গানের সুর। সামনের একটা টেবিলে মুখোমুখি বসে আছে ঈশিতা ও ইচ্ছে। ঈশিতার ডান দিকে তৃণ। শেষ পরীক্ষা। পরীক্ষার পরে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ঈশিতা ও ইচ্ছেকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে তৃণ। ছোট উদযাপনের ইচ্ছে নেই, তবে এখানেও ইচ্ছে চুপ করে বসে আছে। চোখ থাই স্যুপের উপর দিয়ে চলে গেছে জানালার ওপারে। কোনো অজানা শূন্যতায় আটকে আছে দৃষ্টি। ঠোঁট দুটো সোজা রেখে বাঁধা, চোখে অবসন্নতার আবরণ, কাঁধে যেন কোনো অদৃশ্য ভার। ঈশিতা আর তৃণ ইচ্ছের এমন উদাসীন আচরণ খেয়াল করে। ইচ্ছের উদাসীনতা কিছুটা কমানোর জন্য তৃণ টেবিলে রাখা মেনু কার্ড তুলে নিয়ে গলায় এক রাশ আলতো উদ্দীপনা এনে বলে, ইচ্ছে কি খাবে বলো, অর্ডার দিই? অনেকক্ষণ হলো এখানে কিছু অর্ডার দেওয়া হয়নি। তৃণের কণ্ঠস্বর ছিল কোমল, পরিপক্ক আর সদয়, যেন একান্ত মনোযোগ কারো ভাঙ্গা ভেতরটা বুঝে যাওয়ার চেষ্টা। ইচ্ছে একটু চমকে তাকায় তৃণের দিকে, একটু হেসে হাসি টেনে বলে, তৃণ ভাইয়া আপনি অর্ডার দিন, তাহলেই হবে। ইচ্ছের গলা শান্ত, নরম, তবু যেন কোথাও একটা অদৃশ্য কাঁপন। শিষ্টতার রক্ষার এক প্রাচীন শৈলীতে বলা শব্দগুলো শুনে ইচ্ছে একবার নিচু গলায় নিঃশ্বাস ফেলে।
তৃণ্য যেন আর বলার মতো কিছুই খুঁজে পায় না, শুধু গভীরভাবে তাকিয়ে একবার ইচ্ছের মুখ দেখে, তারপর মেনু কার্ডের পৃষ্ঠা উল্টাতে থাকে। অবশেষে তৃণ্য অর্ডার দেয় ফ্রাইড রাইস, চিকেন স্যালাড আর ঈশিতার এক রোখা পছন্দের কথা মাথায় রেখে তার জন্য বার্গার আর কোল্ড কফি। কিছুক্ষণ পর ওয়েটার ট্রে হাতে এসে খাবার টেবিলে দিয়ে যায়। ক্ষুধার তাড়নায় ঈশিতা বার্গার তুলে নেয়। প্রথম কামড়েই যেন কিছুটা স্বস্তি খুঁজে পায়। তৃণ্য নিজের দিকে এগিয়ে নেয় কোল্ড কফির গ্লাস। এক চুমুকেই ঠোঁট ছোঁয়ায় সেই ঠান্ডা ধাতব স্বাদে। এরপর তৃণ্য ইচ্ছের দিকে তাকিয়ে বলে, খাওয়ার জন্য ইচ্ছেও বাধ্য মেয়ের মতো খাওয়া এগিয়ে নেয় নিজের সামনে। ইচ্ছে চুপচাপ চামচ তুলে ভাত মুখে তুলে এক লোকমা, কিন্তু গিলে ফেলতেই মুহূর্তেই চেহারার রং বদলে যায়। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আসে, গলা পর্যন্ত উঠে আসে এক অদ্ভুত অস্বস্তি। ভেতরটা গুলিয়ে ওঠে, পেটটা যেন মোচড় দিয়ে উঠে হঠাৎ। কোনো কিছু বোঝার আগেই ইচ্ছে চেয়ার থেকে উঠে পড়ে। হন্তদন্ত হয়ে খাবার টেবিল ফেলে দিয়ে ছুটে যায় ওয়াশরুমের দিকে। বেসিন পর্যন্ত পৌঁছাতেই ইচ্ছের শরীর কেঁপে ওঠে। ইচ্ছের ঠোঁট কামড়ে এক ঝটকায় বমি করে দেয়। অথই তরলে গলা জ্বালিয়ে উঠে আসে, চোখে পানি, বুকের ভেতরটা খালি হয়ে যায় হঠাৎ। পেটে হাত চেপে ধরে আবার বমি করে ইচ্ছে। অনুভব হয় যেন পেটের ভেতরে সব কেঁপে কেঁপে উঠছে, নাড়ি ভুঁড়ি সব যেন বেরিয়ে আসবে। ইচ্ছের এমন অনুভব হতে থাকে। পেছন থেকে ঈশিতা দৌড়ে এসে ইচ্ছের কাঁধ জাপটে ধরে, শান্ত হ, একটু ধৈর্য ধর। ইচ্ছের হঠাৎ এমন কাজে ঈশিতাও বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে বেশ কিছু সময় পর চোখে মুখে পানি ছিটিয়ে নিস্তেজ দেহ নিয়ে ইচ্ছে ওয়াশরুম থেকে বের হয়। ঈশিতার কাঁধে ভর দিয়ে কোনো মতে নিজের ভারসাম্য রেখে, পায়ে কাঁপুনি, মুখে লজ্জা আর কিছু একটা অজানা ভয়। শরীরের জোর পায় না। ইচ্ছে সকালে না খেয়ে এসেছিল, তার উপর এখন শরীর একদম ছেড়ে দিয়েছে। তৃণ্য ততক্ষণে টেবিলের পাশে দাঁড়িয়ে পড়েছে চিন্তায়। মেয়েটাকে নিয়ে বাড়ির সবাই এমনিতেই সারাক্ষণ চিন্তা করে, তার উপর এখন অসুস্থ হয়ে পড়েছে। ইচ্ছেকে সঙ্গে করে ঈশিতা সাথে করে এনে চেয়ার টেনে বসিয়ে দেয়। তৃণ্যর দিকে তাকিয়ে ঈশিতা কিছু না বলে কেবল চোখ দিয়ে ইঙ্গিত করে, বলেও ঠিক আছে, তেমন কিছু হয়নি। এদিকে কাউন্টারের ভিড় কমে এলে বিল মিটিয়ে তৃণ্য আর এক মুহূর্ত দেরি না করে ঈশিতা আর ইচ্ছেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ঈশিতার কাঁধে মাথা দিয়ে ইচ্ছে ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে। শুধু মাঝে মাঝে তৃণ্য ড্রাইভের সাথে সাথে মোবাইলে কিছু টেক্সট পাঠায়। কিছুক্ষণ পরই তালুকদার বাড়ির গেট পেরিয়ে বাড়িতে পৌঁছে যায়। তৃণ্য দরজা খুলে ইচ্ছেকে নামতে সাহায্য করে। একে একে সবাই বাড়িতে প্রবেশ করে। শুধু ইচ্ছে নিজের ঘরে যাওয়ার আগে তৃণ্য আর ঈশিতাকে বলে। তৃণ্য মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলে ইচ্ছে আর দেরি না করে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে থাকে। আর ঈশিতা তৃণ্যের থেকে বিদায় নিয়ে সেও ইচ্ছের পেছনে পেছনে উপরে উঠে যায়। ততক্ষণে ইচ্ছে সোজা গিয়ে ধূসরের ঘরে ঢুকে পড়ে। যবে থেকে ধূসর আমেরিকায় রয়েছে তবে থেকে ইচ্ছে নিজের দুনিয়া বানিয়ে রেখেছে ধূসরের ঘরকে। ইচ্ছে ধীরস্থির ভাবে কাবাট খুলে ধূসরের একটি টি শার্ট বের করে আনে। ধীর নরম হাতে শার্টটা প্রতিটা ভাঁজ স্পর্শ করতে থাকে, যেন একে একে ধূসরের অস্তিত্বকে ছুঁয়ে যাচ্ছে। টি শার্টটাকে নিজের বুকে জড়িয়ে ধরে। শার্টের অন্তত্বে আটকে থাকা ধূসরের গন্ধটুকু গভীরভাবে টেনে নেয় নিঃশ্বাসে। মুহূর্তেই ইচ্ছের চোখ বুজে আসে। মনে হয় যেন ধূসর ভাই ঠিক এই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে আছে, সেই পুরনো ছায়ার মতো পরম যত্নে। হঠাৎই ইচ্ছের শরীরটা কেঁপে ওঠে। গলার কাছে দলা পাকিয়ে থাকা আবেগ আর ধরে রাখতে না পেরে শব্দ করে কেঁদে ওঠে। আর চোখের পানি সজা গড়িয়ে পড়ে ধূসরের শার্টের উপর। সেই ফোঁটা দুটো যেন ব্যথা, অভিমান আর ভালোবাসার ঘন সংমিশ্রণ। ধূসর ভাই পাশে নেই, তবে রেখে যাওয়া প্রতিটা জিনিস এখন ইচ্ছের কাছে অমূল্য একমাত্র আশ্রয়। টি শার্টটা বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছে ধীরে ধীরে শুয়ে পড়ে বিছানায়। শরীরটা ভালো না, সঙ্গে পরীক্ষা নিয়েও টান টান টেনশন, সব মিলিয়ে এক অজানা ক্লান্তি ইচ্ছেকে নিঃশেষ করে দিয়েছে যেন।
চোখ দুটো ভারী হয়ে আসে। মনের ভিতর ধূসরকে নিয়ে হাজারো চিন্তা ঘুরে বেড়ালেও শরীর আর সাড়া দেয় না। কখন যে ঘুমিয়ে পড়ে ইচ্ছে নিজেও টের পায় না। বুকের কাছে আঁকড়ে ধরা টি-শার্ট যেন বলে দেয় এই মানুষটা কতটা গভীরভাবে মিশে আছে অষ্টাদশীর নিঃশ্বাসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। এমন সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইচ্ছে নিচে নামে। শরীর এখন কিছুটা ভালো, তবে সব কিছু কেমন গন্ধ লাগছে ইচ্ছের নাকে। এসব ভাবতে ভাবতেই ইচ্ছে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকে। নিচে নেমে দেখে অর্ণবের বাবা আরমান সাহেব ও তার সহধর্মিণী এসেছে। তাহসিন আর অর্ণবের বিয়ে আগামীকাল, গায়ে হলুদ দিয়ে শুরু, এসব নিয়েই হল রুমে কথাবার্তা চলছে। আরমান সাহেবের স্ত্রী ইচ্ছেকে দেখতে পেয়ে বলেন, ইচ্ছে মা, কেমন আছিস? এইভাবে শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না? ইচ্ছে অপ্রস্তুত হেসে বলে, পরীক্ষার চাপে এমন হয়েছে আন্টি, আমি ঠিক আছি। আরমান সাহেবের স্ত্রীও আর কিছু বলে না। ইচ্ছেকে তিনি বরাবরই পছন্দ করেন। ভীষণ শান্তশিষ্ট মেয়েটা, লাজুক আর নরম স্বভাবের। কিছুক্ষণ পর কথাবার্তা শেষ হলে অর্ণবের বাবা মা বিদায় নেন। অন্যদিকে তাহসিন, ইচ্ছে আর ঈশিতা একসাথে সোফায় বসে গল্প করতে শুরু করে। কালকের বিয়ে নিয়ে কী সব প্ল্যানিং শুরু করে দেয়। তালুকদার বাড়িতে আজ এক অন্যরকম উন্মাদনা। সকাল থেকেই শ্বাস ভর। প্রতিটি কোণে যেন এক অদ্ভুত উত্তেজনা সুর। কাঁচা ফুলের গন্ধে চারপাশ মোমো করছে। বাতাসে লেগে আছে শুদ্ধতা আর অপেক্ষার হালকা ঝাঁজ। ডুপ্লেক্স বাড়িটির প্রতিটি দেওয়াল, জানালা, বারান্দা সব কিছুতেই হলুদ রঙের ছোঁয়া। আজ তাহসিনের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির সামনে বিশাল নলের নির্মিত হচ্ছে হলুদের জন্য স্টেজ। ছাউনির নিচে ফুল আর কাপড়ের ঝাড়ল দিয়ে তরণ সাজানো হয়েছে। গাঁদা ফুলের মালা একে একে সাজিয়ে নিচ্ছে একদল কর্মী। কারো মুখে ক্লান্তি নেই, সবার মুখে শুধু ব্যস্ততা। সিঁড়ির রেলিং থেকে শুরু করে প্রবেশ পথ পর্যন্ত প্রতিটি জায়গায় ফুলের কাজ দেখভাল করছে দু ভাই রফিক আর ইয়ানের তালুকদার। নীরবতা ভেঙে রফিক এক শ্রমিককে কড়া গলায় বলে উঠল, ওদিকের মালগুলো একেবারে বাঁকা হয়ে আসে, ঠিক করে লাগাও। আমাদের বাড়ির মেয়ে, কোনো টুটি চলবে না। ইয়ানের পাশে দাঁড়িয়ে চোখ টিপে সব কিছু দেখে গলা ছেড়ে বলে উঠল। অন্যদিকে রান্নাঘরের দিক থেকে ধোয়া উঠছে, রান্না চলছে বিরাট আকারের। রোকসানা আর হৈমন্তী সামনে পেছনে ছোটাছুটি করছে। কেউ রসুন খুঁজছে, কেউ পনিরের বক্স। সানা, দই কোথায় রেখেছিস? হৈমন্তী হঠাৎ বলে। ফ্রিজের ভিতরে আছে ভাবি, ওই সাইডে। রোকসানা দ্রুত জবাব দেয়। হৈমন্তীকে সব কিছুর মধ্যেও একটা চাপা অস্বস্তি যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। বাড়ির ছেড়ে বাড়িতে নেই, অথচ বড় বোনের বিয়ে। এদিকে রফিক সাহেব একবার ছাদে গিয়ে চারদিক দেখে নেমে আসে, মুখে একটা দুশ্চিন্তার রেখা। চিন্তা করিস না। এই সাজের মধ্য থেকেও কেউ কেউ একে অপরের চোখে অদ্ভুত বার্তা বিনিময় করে নিচ্ছে চুপি চুপি নিঃশব্দে। বাড়ির মানুষজন ছাড়া আরও কিছু অপরিচিত মুখ দেখা যাচ্ছে ভিড়ে, যারা অনুষ্ঠান উপলক্ষে আজকে একত্রে। সব ব্যস্ততা হাসাহাসির মাঝেও তালুকদার বাড়ির আকাশে যেন ধীরে ধীরে জমে উঠেছে এক অজানা স্নায়ুচাপ। অন্যদিকে তাহসিনের ঘরে বসে ঈশিতা, রুহি আরও কাজিনদের সাথে মিলে তাহসিন গায়ে হলুদের ড্রেস বেছে নিচ্ছে। ব্যস্ত হয়ে চিন্তা করছে কে কোনটা পরবে, কোনটা সাজে বেশি ভালো মানাবে। রুহিও পাশে বসে নিজেদের সাজসজ্জা নিয়ে মতামত দিচ্ছে। ঘরটা আলো, রং আর কথাবার্তায় ভরা। তবে এই রঙিন ব্যস্ততার মধ্যে নেই একজন। এই দিকে গত রাত থেকেই হঠাৎ করে ইচ্ছের গায়ে জ্বর এসেছে। কেউ এখনো ভালো করে জানে না কিছুই। ইচ্ছে বিছানায় গুটিয়ে শুয়ে আছে, চাদর মুড়ি দিয়ে দরজাটা ভিড়িয়ে রেখেছে যাতে বাইরের শব্দ আর আলো জোর ঘরে শরীরে পড়তে না পারে। বিছানার পাশে রাখা পানির বোতল, ঔষধ সব কিছুই অবহেলায় পড়ে আছে। ইচ্ছে নিঃশব্দে তখনও গভীর ঘুমে, জ্বরের ঘোরে যেন বাস্তবতা থেকে অনেক দূরে। তবে রোকসানা সকালবেলা একবার মেয়েকে দেখতে এসে দরজাটা ঠেলে দেখে ঘরের ভেতরে নিস্তব্ধতা। কাছে গিয়ে দেখে ইচ্ছে গভীর ঘুমে, চাদর মুড়ি দিয়ে মুখটা একটু বের করে শুয়ে আছে। মেয়েটা রোকসানার স্নেহে মাখা দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। মুখের উপর হাত রাখলে হালকা জ্বরের ছোঁয়া বুঝতে পারে, কিন্তু ঘুম ভাঙবে ভেবে আর ডাকে না। আস্তে করে কপালে চুমু দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, দরজাটা আগের মতো ভিড়িয়ে দিয়ে।
অন্যদিকে বিছানায় ইচ্ছে অচেতন শরীরে গড়িয়ে পড়ছে একদিকে, ঠোঁট নড়ে নড়ে উঠে, চোখ বন্ধ, ঘুমের মধ্যে ফিসফিস করে কিছু বলে যাচ্ছে, স্পষ্ট সুরে ডাকছে কাউকে। কোথায় আপনি ভাইয়া? শ্বাস ভারী, কপালে ঘামে ভিজে আছে, যেন জ্বর ছেড়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ থাকলেও ভ্রু কুঁচকে আসে ইচ্ছের। জ্বরের ঘরে শরীর কাঁপছে। আমার ঠান্ডা লাগছে, একটু একটু জড়িয়ে ধরুন না। গঙ্গাতে গঙ্গাতে এক ধরনের আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে ইচ্ছের। ঘরটা নিঃশব্দ হলেও ইচ্ছের কণ্ঠে যেন তীক্ষ্ণভাবে ছুঁয়ে যায় বাতাসকে। ধূসর আসবে না যেন জ্বরের ঘোরে। নিস্তেজ ঠোঁট দুটো একটাই নাম নিয়ে ব্যাকুল, ধূসর ভাই। অনেক সময় পেরিয়ে গেলেও যখন ইচ্ছের হদিশ নেই তখন তাহসিন ইচ্ছের ঘরে আসে। ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে বিছানার কোণে শুয়ে থাকা ইচ্ছেকে দেখে একটু থমকে যায়। একবার, দুবার, তিনবারের বেলায় ডেকে তোলে ইচ্ছেকে। ইচ্ছে, ইচ্ছে, ও শোনা। শেষটাকে নিভু নিভু চোখে ইচ্ছে ধীরে তাকায় তাহসিনের দিকে। ইচ্ছের মলিন চেহারা দেখে তাহসিন এগিয়ে এসে হাত বাড়িয়ে ইচ্ছের কপালে রাখে। এক হাত ছুতেই যেন মুখটা কুঁচকে উঠে গরম, বেশ গরম। ভেতরটা মোচড় দিয়ে উঠে তাহসিনের দ্রুত পাশে বসে পড়ে। ধীর স্থিরভাবে ইচ্ছেকে টেনে তুলে বসিয়ে দেয় নিজের পাশে। বাবু, তোর গায়ে তো ভীষণ জ্বর এসেছে, আর কাউকে কিছু না বলে শুয়ে আছিস কেন? তাহসিনের কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ। ইচ্ছে ধীর শান্ত গলায় জবাব দেয়, যেন নিজের ক্লান্তি লুকাতে চায়। আমি ঠিক আছি আপু, জ্বর হুট করে এসেছে, এই জন্য কাউকে বলার সুযোগ হয়নি। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন চোখে চোখ রেখে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আয়, আমি মেডিসিন নিয়ে আসছি, খেয়ে মেডিসিন নিতে হবে। ভাই জানলে রাগ করবে ইচ্ছে, তাড়াতাড়ি আয় শোনা। ইচ্ছে মলিন হাসি হাসে, মাথা নেড়ে বলে, আসছি। তাহসিন কিছু না বলে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর আস্তে পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের নিস্তব্ধতা নেমে আসে, বাইরের আলো ছায়া হয়ে জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে। ইচ্ছে ধীরে বিছানার পাশে বসে, চোখের কোণায় জমা কিছু অজানা ভার চেপে ধরে গায়ে জ্বরের তাপ, কিন্তু মনে হয় যেন অন্য রকম কোনো আগুনে সে দগ্ধ হচ্ছে। নিঃশব্দে, নীরবে একে একে পরপর তিনটা গাড়ি থামে তালুকদার বাড়ির সামনে। ধূসর নেই, তবে বাড়িতে যেন ছেলের অভাব না হয় এই ভাবনা থেকেই তৃণ্ণ রাফিদ আর তোফ নিজ নিজ কর্মস্থল থেকেই টানা 3 দিনের ছুটি নিয়ে এসে হাজির। গাড়ি থেকে 4 ব্যক্তি নামে একই ভঙ্গিমায়, পরনের ফর্মাল ড্রেস আপ, চেহারার গম্ভীর ভাব। সামনে এগিয়ে আসেন ইয়ানাত তালুকদার। ছেলের বন্ধু হলেও তাদের তিনি নিজের ছেলের মতোই স্নেহ করেন। ইয়ানাত তালুকদার বলতেই তোফ এগিয়ে এসে হাসি মুখে সালাম দিয়ে বলে, ভালোই আছি আঙ্কেল, তুষারের অনুপস্থিতি যেন টের না পান, তাই আমরা চলে এলাম। ইয়ানাত তালুকদার কথাটা শোনা মাত্রই কেমন মুখ বিষণ্ণ করে ফেলে, তবে সৌজন্যের খাতিরে মুহূর্তেই নিজেকে সামলে নেয়। বাড়ির দিকে হাঁটা দেন 4 জনকে সঙ্গে করে। অন্যদিকে সবার সাথে কুশল বিনিময়ে শেষে 4 জন উপরে উঠে যায় ফ্রেশ হওয়ার জন্য। বাড়িতে তখন ব্যস্ততায় ভরা। অন্যদিকে ইচ্ছে মলিন চেহারায় ফ্রেশ হয়ে নিচে নামার সময় সিঁড়ি ঘোরাতেই হঠাৎ চোখে পড়ে আগত 4 জনকে। প্রথমে একটু ভরকে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে সালাম দেয়। ইচ্ছেময়ী? তোপ কৌতূহলে জিজ্ঞাসা করে, কেমন আছো? তোমায় এমন লাগছে কেন? নিশ্চয়ই ধূসরের চিন্তায়, তাই না? তোফের দুষ্টু হাসি দেখে ইচ্ছে খানিকটা লজ্জা পায়, তবে মুখে কিছু বলে না। ঠিক তখনই রাফিদ কুনোই দিয়ে গুতা মেরে তোফকে ঠেলে দেয়, কানে কানে বলে, শালা, কিভাবে কখন কথা বলতে হয় জানিস না? বাচ্চা মেয়েটাকে লজ্জায় ফেলছিস কেন? তোফ মুখ টিপে হাসে। ইচ্ছে অপ্রস্তুতভাবে বলে, ঘুম থেকে উঠেছি, এই জন্য এমন লাগছে ভাইয়া। বলে দ্রুত নিচে নেমে যায়। ইচ্ছের গলার টোনে ক্লান্তি আর লজ্জার ছায়া স্পষ্ট। তৃণ্ণ আর টূর্ণ তখন চোখাচোখি করে হালকা মাথা নাড়ে। 4 জনের মধ্যে যেন ধূসরকে ঘিরে একটা অদৃশ্য শূন্যতা ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে চলে গেলে তোফ মুখ ভার করে রাফিদকে বলে। রাদিফ এক চিলতে হাসি দিয়ে বলে, ভাই, তুই মাঝে মাঝে নিজের মুখটাকে সামনে রাখ, তোর ওই কৌতূহলী একদিন বিপদ ডেকে আনবে। ধূসর যদি জানে তুই ইচ্ছার পিছনে পড়েছিস, তাহলে তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবে আগের বারের মতো। তৃণ্ণ হালকা ভঙ্গিতে বলে, স্যার, তুই তো জানিস তৌফের মুখে ব্রেক নেই, ওর কথাগুলো যেন সরাসরি বুকের মধ্যে ঢুকে যায়।
টুর্ণ তখন হঠাৎ গম্ভীর গলায় বলে, ধূসর যেই অবস্থায় আছে ওর জায়গায় থাকলে আমাদেরও শ্বাস বন্ধ হয়ে যেত। ইচ্ছেকে নিয়ে ওর পাগলামি এখনও কমেনি। বাকি তিনজন মুহূর্তেই চুপ হয়ে যায়। ধূসর যে খেলায় মেতেছে এইখানে হয় জিত অথবা মৃত ভেবেই কপালে যেন চিন্তার রেখা ফুটে ওঠে। চার বন্ধু সিঁড়িতেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ নীরব হয়ে। ধূসর নেই, কিন্তু তার ছায়া যেন তার বন্ধুর উপর ঘিরে রয়েছে। আর দেরি না করে যে যার ঠিক করা ঘরে ঢুকে পড়ে কাজ করতে হবে। এখনো অনেক কাজ বাকি। বেলা গড়িয়ে সন্ধ্যা। বিকেলে গোধূলির লালচে রং ছড়িয়ে ঘর অন্ধকারে নেমে আসছে ধরণীর বুকে। তালুকদার বাড়ির নলের দিকে গানের আওয়াজ ভেসে আসে, কখনো তাল মোড়ানো বিট, কখনো বা মাইকে ভেসে আসা 1 2 3 বলে সাউন্ড চেকের শব্দ। অনুষ্ঠান শুরু হবার অপেক্ষায় যেন গাড়ির প্রতিটা কোনায় শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাহসিনের ঘরে পার্লারের মেয়েরা মিলেমিশে সাজিয়ে দিচ্ছে তাকে। হলুদ লেহেঙ্গার সাথে কাঁচা ফুলের সাজ, মাথায় জুঁয়ের মালা, গালে হালকা ব্রাশ, গোলা গাল, মুখে সাজটা ফুটে উঠেছে ঠিক যেন ছবির মতো। একবার তাকালেই বোঝা যায় আজকের দিনের সেই মূল ভূমিকা পালনের দায়িত্ব। পাশেই বসে আছে ঈশিতা। হলুদের রঙের আজকের অনুষ্ঠান সাথে মিলিয়ে পরনে লেহেঙ্গার, চোখে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক। ঈশিতার সৌন্দর্য কম কিছু না। এর মধ্যেই হৈমন্তী ব্যস্ত পায়ে ঘরে ঢুকে, চোখে মুখে তাড়াহুড়ার ছাপ, কণ্ঠে হালকা উত্তেজনা।